হ্যালো এভরিওয়ান, আজকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা একটা সনেট দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এই সনেটটাকে নিয়ে আজকে ডিসকাস করব এবং এর অ্যানালিসিস, লাইন বাই লাইন অ্যানালিসিস তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা 18 নম্বর সনেট সিকোয়েন্স, ঠিক আছে। যেমন তোমার শেক্সপিয়ারের সনেট 1, সনেট 2, সনেট এরকমভাবে তিনি অনেক সনেট লিখেছিলেন, ঠিক আছে, 158টা মতো এরকম, ঠিক আছে। এই রকমই আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি রোমান্টিকের সূচনা করেছিলেন, তোমরা জানো। এবং এর আগেও আমি আর একটা কবিতা লুসি পোয়েমসের অন্তর্গত, যে 3 years she grew in sun and shower, ওই কবিতাটা পড়িয়েছিলাম। এবং এটা আমার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে নিয়ে দ্বিতীয় কবিতা ডিসকাস, ঠিক আছে। দেখো, তিনি এই কবিতাটা লিখেছিলেন সার্কা, অর্থাৎ প্রায় আনুমানিক 1802 খ্রিস্টাব্দে। বুঝতে পেরেছো, সি লেখা থাকে দেখবে, সার্কা। অ্যাকচুয়াল এরাটা 1802 বা 3 এরকম মাঝখানে, সেই জন্য একে বলা হয় সার্কা। 1802-এ লিখেছিলেন এবং পাবলিশ হয়েছিল 1807-এ, মনে থাকবে, ঠিক আছে, 1807 সালে পাবলিশ হয়েছিল। দেখো, এই কবিতাটা কবি যখন লিখেছিলেন তখন ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে মানুষের প্রভাব, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে মানুষ তখন প্রকৃতি, নেচার, এই সমস্তকে বাদ দিয়ে মানুষ তখন অগ্রগতির দিকে এগোচ্ছে, প্রকৃতি মাতাকে পদদলিত করে, ঠিক আছে, গাছ কেটে গাছের প্রতি বা যে কোনো নেচারের প্রতি, নেচারের যে বিউটি তার প্রতি উদাসীন থেকে মানুষ তখন নিজের খামখেয়ালিপনার দ্বারা যে ম্যাটেরিয়াল যে ওয়ার্ল্ড তার প্রতি মানুষ আকর্ষিত, টাকা পয়সা, ম্যাটেরিয়ালিজম, ঠিক আছে, বিভিন্ন পার্থিব উপাদান, এই সমস্ত কিছু, মায়া মমতা, এই সমস্ত কিছুর প্রতি আকৃষ্ট। কিন্তু প্রকৃতির সৌন্দর্য, প্রকৃতিকে নিয়ে মানুষের কোনো মাথা ব্যথা নাই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তোমরা বরাবরই জানো, তিনি একজন রোমান্টিক এরার মেন সূচনাকর্তা। এবং রোমান্টিক এরা বলতে সেইটা কি বোঝায়, যে এরাতে মানুষজনকে তিনি দেখাতে চেয়েছিলেন যে আমাদের প্রকৃতির প্রতি এমন উদাসীন না হয়ে প্রকৃতি মাতার সান্নিধ্যে থাকা উচিত। কেননা যদি প্রকৃতি রুষ্ট হয় তাহলে এই করোনার মতো এরকম রোগ আমাদেরকে উপহার দেবে। উপহার না বলে তোমার অভিশাপ বলা ভালো, এটা তো আশীর্বাদ হতে পারে না, তাই না? তাহলে আর একটু ব্যাকগ্রাউন্ড সম্পর্কে বলি যাতে তোমাদের কবিতাটা একদম বুঝতে সুবিধা হয়। এখানে ওয়ার্ডসওয়ার্থ গোটা কবিতার মাধ্যমে দেখো যে নামটা দিয়েছেন কবিতার, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ঠিক আছে। তাহলে কবিতার নামটাও ওই প্রথম লাইনে আমি বলেছিলাম, তিনি সনেটদের, মানে যে সনেটগুলো লিখেছিলেন তাদের আর কোনো অন্য নামকরণ দেননি, প্রথম লাইনটাই তার নাম, বুঝতে পারলে? তাহলে কি বলছে যে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, পৃথিবী এখন ঠিক মানুষের কাছে বোঝা হয়ে গেছে। বোঝাটা কারা করেছে? মানুষজনই করেছে, তাই না? আমরা যদি কাউকে অবহেলা করি, কাউকে কিছু করি, সেও তো আমাদের প্রতি উদাসীন হবে, খারাপ বিহেভ করবে, স্বাভাবিক কথা। তাহলে এখানে কবি সেই রকমভাবেই বলতে চেয়েছে, এমন একটা দিন আজকে এসেছে আমরা এত উদাসীন থেকেছি প্রকৃতির প্রতি, যে গোটা পৃথিবী, গোটা প্রকৃতি মাতা, দা ওয়ার্ল্ড বলতে গোটা পৃথিবীটা, গোটা প্রকৃতিটা, নেচারটাকে বোঝানো হয়েছে, সে আমাদের প্রতি বোঝা হয়ে দাঁড়িয়েছে, আর নিতে পারছে না আমাদেরকে, মনে হচ্ছে যেন ধ্বংসলীলা শুরু করবে, আমরাও মারা যাব, ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এটা দেখবে 14 লাইনের একটা কবিতা, সনেট মাত্র 14 লাইনের কবিতা হয়। এবং আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়েছে কবিতাটা। আমি পরে তোমার যে রেটরি, প্রসোডি, ওই সমস্ত কিছু নিয়ে আলোচনা করার সময় এই কবিতাগুলো আলোচনা করে দেবো, ঠিক আছে। তাহলে প্রথম লাইনটা কি বলছে দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, লেট অ্যান্ড সুন। লেট অ্যান্ড সুন, লেট মানে এখানে কি বলেছে, আগে, সুন পরে, এরকম, ঠিক আছে। দেখো, আগে পরে এরকম বলতে চেয়েছে, মানে কি বললো লেখক, বলছে যে পৃথিবীটা আমাদের কাছে বোঝা হয়ে গেছে, আগেও বোঝা ছিল, সুন, এটা মানে সুন মানে শীঘ্রই আবার হবে, বুঝতে পারলে? এটা পরের ভবিষ্যৎ। আর লেট বলতে গেলে আগের কথা বলেছে, মানে আগেও পরে, আগেও বোঝা ছিল, আমরা বোঝা করে দিয়েছি একে। আমাদের উদাসীনতার জন্য, আমাদের নেগলেক্টের জন্য পৃথিবী আমাদের প্রতি রুষ্ট হয়ে গেছে, আবার পরেও রুষ্ট হবে। কেন রুষ্ট হবে? গেটিং অ্যান্ড স্পেন্ডিং। কেননা আমরা শুধু ইনকাম করা আর খরচ করা ছাড়া অন্য কিছুর প্রতি মাথা ঘামাই না। দুটো গাছ লাগাবো বা তোমার গাছের প্রতি গার্ডেন, তোমার বাগান করব, গার্ডেনিং করব, এই সমস্ত কিছু আমাদের মাথায় আসে না। আমরা শুধু টাকার পিছনে ছুটে বেড়াই এবং সেগুলোকে স্পেন্ড করি, খরচ করি, ফালতু, এরকম বলতে চেয়েছে। মানে এমনটা তিনি বলতে চায়নি যে ইনকামটা করাটাই অন্যায়, সেটা তো চাই, মাস্ট, অর্থ। কিন্তু তিনি কি বলছেন দেখো, গেটিং অ্যান্ড স্পেন্ডিং, আমরা খালি এটাই করি, আর কিছু আমরা বুঝি না তো। উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার্স, এবং আমরা আমাদের সমস্ত ক্ষমতা, এই ক্ষমতাগুলো খালি ওই উপার্জন আর ব্যয়ের জন্যই ব্যয় করি, বুঝতে পারলে? সমস্ত ক্ষমতাটাকে ওয়েস্ট করি, কোনো কাজে লাগাই না।
তাহলে পাওয়ার্স বলতে গেলে এখানে আমাদের মানসিক ক্ষমতা, আমাদের ফিজিক্যাল ক্ষমতা দুটোকেই বোঝানো হয়েছে, ঠিক আছে। আমরা যেমন চিন্তা করি প্রচুর, সেখানে আমাদের একটা মেন্টাল স্ট্রেস হচ্ছে, টেনশন হচ্ছে, সেই জন্যই ডিপ্রেশনে তোমার যাচ্ছে। মানে তিনি দেখো তার দৃষ্টিটা কতটা প্রসপার ছিল তখন, তিনি 1802-এ কবে লিখেছেন কবিতাটা, এখনও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এই কবিতাটা, এবং এখনকার সোসাইটিতেই সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যথার্থ এই কবিতা। দেখো তারপরে কি বলছে, লিটল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স। প্রকৃতি মাতা আমাদেরকে অনেক দিয়েছে জানো তো, প্রচুর দিয়েছে, কিন্তু আমরা দেখতেই পাই না। লিটল উই সি, আমরা খুব অল্প দেখতে পাই যে প্রকৃতিতে যে জিনিসগুলো আছে সেগুলো আমাদের। তাহলে আমাদের চাষবাস করে প্রকৃতির সেবা করলে, চাষবাস করলেই উপার্জনটা হয়, সেখানেই পেট চলে যায়, খাবার হয়ে যায়, ঠিক আছে, অত টাকার পিছনে উড়ে উড়ে দরকার নেই। তারপরে কি বলছে দেখো, উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে এ সোরডিড বোন। তাহলে উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে, তাহলে আওয়ার হার্টস অ্যাওয়ে, গিভেন অ্যাওয়ে মানে কি, আমরা আমাদের হার্টটাকে বিক্রি করে দিয়েছি। মানে এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড, ঠিক আছে, এই ওয়ার্ল্ডে শুধুমাত্র টাকা পয়সা এই সমস্ত কিছুর জন্য আমাদের হৃদয় নেই তো। আমাদের হৃদয় থাকলে যে গাছ, যে তোমার প্রকৃতি মাতা, তাদের প্রতি এত উদাসীন আমরা হতে পারি নাকি? সেই জন্য বলছে আমাদের হৃদয়টা বোধহয় আমরা বিক্রি করে দিয়েছি। এ সোরডিড বুন, এ সোরডিড বুন তাহলে কি জিনিস? সোরডিড বুন দেখো এগুলোকে বলা হয় অক্সিমোরন, যেখানে সোরডিড শব্দটার অর্থ নিরস, তোমার উদাসীন, সেলফিশ টাইপের, কিন্তু বুন মানে কি আশীর্বাদ, ঠিক আছে, বেইন বুন এরকম। তাহলে কি বলছে, এ সোরডিড বুন মানে দুটো অক্সিমোরন, মানে ধরে নাও তুমি একবার বলছো যাবো, দিয়ে আবার বললে যাবো না, দুটো এই যে বিপরীত অর্থ। তাহলে এখানে তিনি কেন এরকম বলেছে? এ সোরডিড বুন বলতে গেলে মানে একটা গ্রিড, ইমোরালিটি আমাদের মাঝে আছে, আমাদের মাঝে কি আছে, লোভী ভাব হয়ে গিয়েছে, এখন আমরা লোভী হয়ে গেছি, ঠিক আছে। উই আর অলওয়েজ গ্রিডিং ফর সামথিং, উই আর মানে ইমোরালিটি, আমাদের যে মোরালিটি, আমাদের যে নৈতিকতা, মানবিকতা, সেসব বিসর্জন দিয়ে দিয়েছি। যেটা আমাদের কাছে আশীর্বাদ ছিল, সেই জায়গাগুলোয় আমরা এখন অভিশাপের পর্যায়ে নিয়ে গিয়েছি। দ্য সি দ্যাট বেয়ার্স হার বজম অন দ্য মুন। কিন্তু প্রকৃতি মাতার কেউ কেউ আছে যারা প্রকৃতি মাতাকে মেনে চলে, যেমন সমুদ্র। সমুদ্রটা কি করে? সে টাকার পিছনে দৌড়ায় না, ঠিক আছে, কিংবা সে কোনো সময় প্রকৃতির বিরুদ্ধে যায় না। সে কি করে দেখো, চাঁদের সামনে নিজের বুকটাকে উঁচু করে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, উন্মুক্ত বুকে দাঁড়িয়ে থাকে, মানে কি সাহসের সঙ্গে দাঁড়িয়ে থাকে, চাঁদকে সঙ্গ দেয়, যে কি বলে যে তুমি একা নও, আকাশে আমিও আছি, আমার বুকের মাঝে তুমি রিফ্লেক্ট করো, ঠিক আছে, আমরা বন্ধু, এরকম বলতে চেয়েছে। তাহলে সি মুনকে বুঝছে, মানে নেচারের একটা মেন পার্ট আর একটা পার্টকে বুঝছে, কিন্তু আমরাও তো একটা পার্ট, কিন্তু আমরা বুঝতে চাই না, বুঝতে পারি না তা নয়, বুঝতে চাই না। তারপরে কি বলছে, দ্য উইন্ডস দ্যাট উইল বি হাউলিং অ্যাট অল আওয়ার্স। তাহলে এই যে প্রকৃতির এত কিছু দেখার আছে, সেটাই এখানে বলছে যে চাঁদ আমরা কবে যেন জানি না কেন, যে ছোটোতেই বোধহয় চাঁদ দেখতে ভালো লাগতো, বড় হয়ে গিয়েছে, জীবন নিরস হয়ে গিয়েছে, আর আকাশের দিকে তাকাই না, চাঁদও দেখি না, ঠিক আছে। একটা সমুদ্রের বুকে চাঁদের তোমার প্রতিচ্ছবিটা পড়েছে, সেটাও আমরা দেখি না, আমাদের ওসব ভালো লাগে না তো। দ্য উইন্ডস, তাহলে উইন্ডস মানে কি, যেটা আর কি স্ট্যাগন্যান্ট নয়, ঠিক আছে, যে বাতাসটা, যে এয়ারটা প্রবাহিত হয় সেটাকে বলা হয় উইন্ড। তাহলে বাতাসটা সব সময় যেন অ্যাট অল আওয়ার্স গর্জন করে বেড়াবে। দেখো হাউলিং মানে গর্জন করা, ঠিক আছে। অ্যান্ড আর আপগ্যাদার্ড নাও লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, এবং মাঝে মাঝে কি করে, ওই বাতাসই জড়ো হয়ে যায়। মানে কি, যখন ধরো না বাতাস বয় না, তাই ঠিক আছে, সবসময় তো আর বাতাস প্রবাহিত হয় না, আমফান হয় না, তাহলে কোনো কোনো সময় বাতাস যখন স্থায়ী হয়ে যায়, যখন এয়ারে পরিণত হয়, তখন দেখে তাকে মনে হয় যেন একটা ফুল, যেমন একটা ফুল যদি বাতাসে না নড়ে, সেটা স্থির থাকে, মনে হয় যেন ফুলটা ঘুমোচ্ছে বুঝিবা, ঠিক আছে। তাহলে ঠিক সেই রকমই একটা ফ্লাওয়ার যেমন মনে হয় ঘুমায়, বাতাসটাও মাঝে মাঝে, বা তোমার এগুলো সব বলেছে, সূর্য, চাঁদ, তারা সবাই যেন মাঝে মাঝে মনে হয় ঘুমোয়। মানে এই তিনটে লাইনের মাঝে জাস্ট কবি একটা কথাই বলতে চেয়েছে, এই তিনটে লাইনের মাঝে, ঠিক আছে, মুন, আওয়ার্স, ফ্লাওয়ার্স, এরকম যে প্রকৃতিতে দেখার মতো অনেক জিনিস আছে, কিন্তু আমরা তবুও এই ওয়ার্ল্ডে সব কিছুর, এই সবের প্রতি উদাসীন, নেচারের প্রতি উদাসীন আমরা। ফর দাস, ফর এভরিথিং উই আর আউট অফ টিউন, ফর দিস, ঠিক আছে। তাহলে বলছে এই সবের জন্য, এই যে প্রকৃতির এরকম একটা লীলা, ঠিক আছে, ফর এভরিথিং, সব কিছুর জন্য, উই আর আউট অফ টিউন। তাহলে উই আর ইন টিউন বলে না, স্টে টিউন উইথ মাই চ্যানেল, ঠিক আছে, মানে আমার চ্যানেল শুনতে থাকো, রেডিওতে বলে দেখো, রেডিও মির্চি, যে সমস্ত চ্যানেলগুলো আছে, 98.3 FM। তাহলে বলছে আমাদের এইসবের জন্য আর গান বেরোয় না মুখ থেকে, উই আর আউট অফ টিউন, আমাদের টিউন নাই, সুর নাই।
যে দেখে বেশ ভালো লাগলো, চাঁদকে নিয়ে 4টে লাইন কবিতা বানিয়ে দিলাম, সমুদ্রকে নিয়ে 4টে লাইন কবিতা বানিয়ে দিলাম, ভালোই লাগলো দেখতে, স্লিপিং ফ্লাওয়ার্সকে নিয়ে। কিন্তু আমরা তো উদাসীন, আমরা তো টাকার পিছনে ছুটছি, গেটিং অ্যান্ড স্পেন্ডিং এর পিছনে, আমাদের চোখে এইসব ভালো লাগবে কেন, ঠিক আছে? তাহলে বলছে উই আর আউট অফ টিউন, বুঝতে পারলে? ইট মুভস আস নট। যতই বিউটিফুল হোক নেচার, যতই তোমার একটা রামধনু উঠুক আকাশে, তবু আমাদের চোখ সরবে না, এটা তো সিম্পল ব্যাপার, কে দেখবে, এরকম একটা ভাব, ঠিক আছে? গ্রেট গড, আই উড রাদার বি। এইবার লেখক নিজের মনোভাবনাটাকে তুলে ধরেছে যে আমি এইসব মানুষগুলোর মতো হতে চাই না, আমি এই এদো মানুষগুলোর মতো এত নিরস হতে পারবো না। সেই জন্য ঈশ্বরকে ও সম্বোধন করে বলছে লেখক এখানে যে হে ঈশ্বর, মহান ঈশ্বর, আমি এর চেয়ে বরং আই উড রাদার বি, ঠিক আছে, এখন যা আছি তার চেয়ে বরং একটা জিনিস হতে পছন্দ করব। কোন জিনিস? এ প্যাগান সাকেলড ইন আ ক্রিড আউট ওর্ন। তাহলে আমি একটা প্যাগান হতে ইচ্ছুক হব। প্যাগান বলতে গেলে ধরে নাও যে মানুষটা কোনো কিছুতেই স্টেবল নয়। এখানে প্যাগানের অ্যাকচুয়াল অর্থ বললে তোমরা বুঝবে না। যিনি অখ্রিস্টীয় হয়, যিনি নাস্তিক হয়, তাকে বলা হয় প্যাগান, ঠিক আছে? কিন্তু সেই অর্থে বলে দিলে হবে না। অনেক ইউটিউবার আমি দেখলাম এরকমভাবে বুঝিয়েছেন ব্যাপারটা, যে লাইনটা আবার এই জায়গাটা তো বলেইনি, কিন্তু ওরকম করে পড়লে বুঝতে পারবে না। দেখো, এই প্যাগান তাহলে একজন ব্যক্তি, প্যাগান মানে এখানে প্যাগানের অর্থটা ব্যাপ্তি হিসাবে ব্যবহার করেছে, ঠিক আছে? স্প্রেড করেছে অর্থ, তোমার যে অর্থের উৎকর্ষতা, অবনতিটা করেনি। তাহলে যে মানুষটা কোনো কিছু মেনে চলে না, অর্থাৎ অনেকটা পাগলের মতো। পাগলের মতো হলে কি হলো, ওর খাবার টাইম নেই, কোনো কিছু যে পুজো করতেই হবে আমাকে এই টাইমে, এরকম কোনো ব্যাপার নেই। একটা খ্রিস্টানদের মাঝেও যেমন গির্জায় যেতে হবে, এই টাইমে পুজো করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এরকম আমি কিছু হতে চাই না। জাস্ট এমন একটা মানুষ হব যে সমস্ত কিছুর প্রতি উদাসীন হবে, সাকেলড ইন আ ক্রিড আউট ওন, এবং সে নিজেকে জড়িয়ে রাখবে, কিসে জড়িয়ে রাখবে? ক্রিড। ক্রিড মানে কি? ধর্ম বিশ্বাস, ঠিক আছে? এবার আউট ওর্ন মানে ধরে নাও একটা অচল, আউট ওর্ন, ঠিক আছে? ওর্ন মানে এমনিতেই তো টর্ন হচ্ছে ছেঁড়া, ঠিক আছে? সেরকম। তাহলে যে ধর্মবিশ্বাসগুলো অচল, যেগুলো মানুষের চোখের বাইরে, যেগুলো মানুষ মানে না, সেই জিনিসটা যেমন প্যাগান, মানে কোনো নির্দিষ্ট ধর্মবিশ্বাস অনুসারে যেমন পেগানের জীবন সীমায়িত নয়, আমিও ঠিক সেই রকম হব। আমি এসব কিছু করতে পারবো না, ঠিক আছে? অর্থের পিছনে আমি এত ছুটতে পারবো না, আমার জীবনে মোটো ওই রকম হবে না যে আমাকে চাকরিই করতে হবে। আই মাস্ট বি আ ম্যান অ্যাট ফার্স্ট, সেইটাই বলতে চেয়েছে। সো মাইট আই, ঠিক আমি তাই, সেই জন্য আমি যেহেতু একজন প্যাগান হব, সেই জন্য কি করব দেখো, স্ট্যান্ডিং অন দিস প্লিজেন্টলি। এবার প্রেজেন্টের কথা বলছে। প্লিজেন্ট মানে মনোরম, আর লি বলতে গেলে একটা ঘাসের ফিল্ড বলতে পারো, মাঠ, ঠিক আছে? এরকম একটা টার্ম তোমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানেও পাবে। তাহলে এখানে কি বলছে দেখো, আই স্ট্যান্ডিং অন দিস, এবং সেই জন্যই আমি এই ফাঁকা উন্মুক্ত ঘাসের মাঠে দাঁড়িয়ে আছি, আমি বাড়ির মধ্যে নেই, একটা ফাঁকা জায়গায় যেখান থেকে নেচারকে অবজার্ভ করা যায়, যেখান থেকে মনে হয় যে না আমি ফাঁকা আকাশের নিচে আছি, ঠিক আছে? সেফ আছি, পায়ে ঘাসের ছোঁয়া লাগছে, ঠিক আছে? শিশির বিন্দু লাগছে। হ্যাভ গ্লিমসেস, দুটো লাইন দেখো, হ্যাভ হ্যাভ করে আরম্ভ হবে, অ্যানাফোরা, ঠিক আছে? গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফরনন। তাহলে কি বলেছে, মানুষের জীবন তো, সবাই তো মানুষ, এখানে লেখক বলতে চেয়েছে, তাই মাঝে মাঝে নিজেকে খুব একা মনে হয়। কিন্তু আমি এই একাকী ভাবটাকে নিয়ে আর বাঁচতে চাই না, খুব একা। আমি অন্তত চাই যে প্রকৃতি মাতা তুমি আমার সঙ্গে আছো। ঠিক সেই জন্যই আমি মুক্ত ঘাসের উপরে দাঁড়িয়ে আছি, যাতে তোমার ছোঁয়াটা আমার পায়ের লেগে যেন আমি বুঝতে পারি যে অন্তত তুমি আমার সঙ্গে আছো। এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের হিংসুটে মানুষগুলো থাক না থাক, তুমি অন্তত আছো। তাহলে কি বলছে, আমি তোমার সান্নিধ্যে এসেছি জাস্ট এইটা বোঝানোর জন্য নিজেকে, যে আমার যেন মনে হয় যে আমি অন্তত খুব বেশি একা একা নেই, ঠিক আছে? খুব যেন একাকী না মনে হয়। দেখো বলেছে, হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফরনন, মানে তুমি একবার আকাশের দিকে তাকাচ্ছ, একবার ঘাসের দিকে তাকাচ্ছ, তখন তোমার ভালো লাগবে মনটা, সেইটাই। তুমি একা হলেও ঠিক একা নও, এরকম যেন মনে হয় লেখকের। তারপরে কি বলছে দেখো, হ্যাভ সাইট অফ প্রোটাস রাইজিং ফ্রম দ্য সি। তাহলে প্রোটাস আর এই ট্রাইটন দুটো রেফারেন্স এখানে ব্যবহার করেছে, দেখো আমি বলছি। তাহলে বলছে আমি এই ফাঁকা জায়গায় থেকে সমুদ্র দেবতার উত্থান দেখব। সমুদ্র দেবতার উত্থান মানে কি, চাক্ষুষ তো আর সমুদ্র দেবতা চলে আসে না। এখানে লেখক বলেছে আমি সেই শান্তিটা পেতে চাই। মানে তুমি জাস্ট বর্ণনা করো, তুমি যদি খুব ভক্তি করো, অন্য কিছু হোক না হোক, ভক্তির মাঝেই ভগবানকে পাওয়া যায়, তাই না? খুব ভক্তি করলে, পুজো করলে, শ্রদ্ধা করলে, যাই বা করলে, ঠিক আছে, হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক না কেন, তার মাঝে একটা শান্তি, সেই শান্তির জগৎটা আনার জন্য লেখক বলছে আমি
সেই সমুদ্রের কাছে থাকবো, যাতে আমার মাঝে মাঝে মনে হয়, কাল্পনিক ওয়ার্ল্ডেও যেন মনে হয় যে আমি প্রোটাসকে সমুদ্র থেকে উত্থিত অবস্থায় দেখছি। প্রোটাস হলো সমুদ্র দেবতা, ঠিক আছে? এইগুলো তোমার সব ওই গ্রিক মিথোলজি বা তোমার রোমান মিথোলজি বা মাইথোলজি, ঠিক আছে, সেই অনুযায়ী এখান থেকে এসেছে। যেমন প্রোটেস হলো সমুদ্র দেবতা, ট্রাইটনও গ্রিক গড। যেমন তোমার ধরে নাও আরও গ্রিক রোমান গড আছে, যেমন জিউস, তারপরে জিউস আমাদের যেমন ইন্দ্র, ঠিক আছে, ওদের তেমন জিউস। তারপরে ধরে নাও কিউপিড, লাভ গড আর কি। ঠিক সেই রকমই সমুদ্র দেবতা, বাঙালিদের যেমন সমুদ্র দেবতা স্পেশালি কিছু নাম আছে নাকি আমি জানি না, তোমরা নেটে দেখতে পারো। তাহলে বলছে সেই প্রোটাসের অর্থাৎ সমুদ্র দেবতার উত্থানটাকে দেখবো, মানে কি শান্তিটা পাবো আমি। আমি মনের মাঝেই এঁকে রাখবো ওর ছবি, যাতে সমুদ্রের কাছে গেলেই আমার মনে হয় যে দেবতা বোধহয় উঠে আসছে এবং আমার মনটাকে শান্ত করে দিচ্ছে। আর হেয়ার ওল্ড ট্রাইটন, কিংবা সেই বৃদ্ধ ট্রাইটন ঠাকুরের, গ্রিক গড আর কি, ট্রাইটনই হবে, ব্লো হিজ রিগড হর্ন, কিংবা তার সেই শঙ্খ বাজানোটা শুনবো, ঠিক আছে? এখানেও দেখো শঙ্খের আওয়াজ, তাই না? সন্ধে লাগলে যেমন মায়েরা শঙ্খধ্বনি তোমার সেটাকে ব্লো করে, বাজায়, ঠিক সেই রকমই এটা বাঁশি বলো না, যেন শঙ্খ বলবে, ঠিক আছে? সেটা শুনলে ভালো লাগে। এবং সেই আওয়াজটা একটু সায়েন্টিফিক রিজনও আছে, যে বিভিন্ন তোমার ওই আওয়াজের দ্বারা, ওইটা এমন একটা জিনিস, কান লাগালেও দেখবে মনে হয় সবসময় একটা আওয়াজ হচ্ছে, ওটা হাওয়ার জন্য হয়, কোনো ম্যাজিক নয়। ওটাতেও অনেক সূক্ষ্ম ব্যাকটেরিয়ারা মারা যায়, সেই তোমার একটা কারণ আছে সন্ধ্যা জ্বালার, মানে কেন সন্ধ্যা দেয় সেই টাইমে, ঠিক আছে, গোধূলি লগ্নে। ঠিক সেই রকমই বলেছে, যেমন আমি সেই ট্রাইটনের যেন শান্তির সেই তোমার আহ্বানটা, শান্তির সেই আওয়াজটা, হৃদ মানে সজ্জিত, এবার সজ্জিত শঙ্খের আওয়াজটা আমি শুনবো, ট্রাইটন বাজাচ্ছে আমি শুনবো, এবং এইভাবে প্রোটেসের মাধ্যমে, ট্রাইটনের মাধ্যমে আমি নিজের মনটাকে শান্তি দেব, এবং অন্তত আমার কাছে বা আমার জন্য এই ওয়ার্ল্ডটা যেন বোঝা না হয়ে যায়, বার্ডেন না হয়ে যায়, সেইটা আমি খেয়াল রাখবো। বুঝতে পারলে? তাহলে এই ছিল তোমাদের দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস কবিতাটা, ঠিক আছে? এবার এর মাঝে যে রেফারেন্সগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেই জায়গাগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, ছোটো ছোটো জায়গা অনেক কিছু মনে রাখার জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। কেমন লাগলো সেটা জানিও। ওকে, স্টে গুড, স্টে হ্যাপি, থ্যাংক ইউ।